আমার নাম মার্লিন আর আমার ওয়াইফের নাম রোজি। আমাদের লাভ ম্যারেজ হয়। আমাদের বিয়ের এখনো 1 সপ্তাহ হয়নি। আমরা দুজনা থাকার জন্য একটা নতুন ঘর খুঁজছিলাম, আর আমরা ঘর খুঁজতে খুঁজতে একটা নতুন বাড়িও পেয়ে গেলাম, যেটা আমাদের অনেক পছন্দ হয়। বাড়িটা দোতলার ছিল, সামনে একটা পুল ছিল। বাড়িটা দেখতে খুবই সুন্দর, আমাদের দুজনের খুবই পছন্দ হয়েছে। আমরা আজকে বাড়িতে শিফট হব বলে আমরা ছোট করে একটা পার্টি রাখি। ওই পার্টিতে আমার বাড়ির লোক, রোজির বাড়ির লোক, আমাদের বন্ধু সবাই ছিল ওখানে। আমি সব কিছু রেকর্ড করছিলাম স্মৃতি হিসাবে। সবাই ওখানে অনেক এনজয় করছিল আর আমি সবাইকে রেকর্ড করছিলাম। কেউ ওখানে ডান্স করছে, কেউ ওখানে ড্রিঙ্কস করছে, কেউ আবার পুলে ভলিবল খেলছে। আমি আর রোজি একটা চেয়ারে বসে সবাইকে খুশি হতে দেখছিলাম। আমি রোজির কপালে একটা কিস করি, কারণ আমি তার সাথে অনেক খুশি ছিলাম। আমরা ওখানে বসে অনেক গল্প করতে লাগলাম। আমার কিছু বন্ধুরা এসে বলল রোজিকে কোলে করে নিয়ে ঘরের ভিতরে যেতে, একটা স্মৃতি রাখার জন্য। দেখতে দেখতে রাত হয়ে গেল, সবাই এনজয় করে বাড়ি চলে যায়। আমি আর রোজি সেই রাত্রির মতন একসাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল হলো। আমি রোজির জন্য একটা নোট রেখে গেলাম। নোটে লেখা ছিল, আমি তোমাকে জাগাতে চাইনি কারণ তুমি ঘুমাচ্ছিলে। আমি তোমার জন্য খাবার রেডি করে রেখেছি, তুমি উঠে খেয়ে নিও, লাভ ইউ। রোজি নোটটা পড়ে খুবই খুশি হয়ে গেল। রোজি নিজের জন্য ব্রেড আর জুস বানালো। আমি সোফাতে বসে আমার খাবার এনজয় করছিলাম। একটা শান্ত পরিবেশ ছিল, যেটা আমি খুবই এনজয় করছিলাম। আমি জানালার দিকে তাকালাম, দেখলাম অনেক পাখি উঠছে। আমি জানালার ভিউ দেখতে দেখতে যখন আমার নিজের খাবার এনজয় করছিলাম, তখনই হঠাৎ কি একটা পড়ে যাওয়ার শব্দ হলো। আমি তাড়াতাড়ি দেখতে গেলাম পাশের রুমে কি পড়েছে। দেখলাম মার্লিনের ক্যামেরাটা পড়ে গিয়েছে, হয়তো হাওয়ায় পড়ে গেছে। আমি ক্যামেরাটা চেক করতে লাগলাম, দেখলাম কি কি রেকর্ড হয়ে আছে। দেখলাম পার্টিতে সবাই এনজয় করছে। কিছু সময় পর আমার আর মার্লিনের ওই ভিডিওটা বেরোলো, যখন আমরা দুজনা ঘরের ভিতরে ঢুকছিলাম। ভিডিও চলাকালীন আমি একটা জিনিস খেয়াল করলাম, দেখলাম পিছনের দরজাটা খোলা আছে, আর আমি চমকে উঠলাম। আমি ভিডিও বন্ধ করি আর ভিডিওটা একটু পিছনে নিয়ে যাই। আমি দেখলাম একটা মহিলার কালো ছায়া আমাদের দিকে তাকিয়ে আছে রাগে। আবার ছায়াটি সেকেন্ডের মধ্যেই গায়েব হয়ে যায়। ছায়াটি দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল আর চোখ দুটো যেন জ্বলজ্বল করছিল। আচমকা ঘরের জানালাটা খুব জোরে খুলে গেল। আমি জানালার কাছে গেলাম জানলাটা বন্ধ করার জন্য। দেখলাম আকাশটা কালো ঘন মেঘে পুরো ঢাকা পড়ে গেছে, আর হঠাৎই খুব জোরে বৃষ্টি পড়তে লাগলো আর খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি আমার মনকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলাম, এটা ব্যাস আবহাওয়ার পরিবর্তন, আর কোনো কিচ্ছু না। আমি নিজের খাবার শেষ করলাম, তারপর ঘর গোছাতে শুরু করলাম। দুপুরের পুরো সময়টা কাজের মধ্যেই কেটে গিয়েছে। আমি নিজেকে ফ্রেশ ফিল করার জন্য শাওয়ার নিতে যাই। এই সময় ঝড়টা থেমে গিয়েছিল, কিন্তু বৃষ্টিটা এখনও হচ্ছিল। আমি বাথরুমের কলটা চালালাম, কিন্তু দেখলাম বাথরুমে পানির বদলে চুলের মতো কোনো জিনিস বার হচ্ছে। কি হচ্ছে এসব? আমি তাড়াতাড়ি কলটা বন্ধ করলাম আর নিজের দিকে তাকালাম, দেখলাম চুলের এক গোছা নিচে পড়ে আছে। আমার এসব জিনিসগুলো দেখে অনেক অস্বস্তি লাগছিল। আমি তাড়াতাড়ি ফোন করলাম কোনো মিস্ত্রিকে কলটা ঠিক করার জন্য। যতক্ষণ প্লাম্বার কলটা ঠিক করছিল, ততক্ষণ মার্লিন বাড়ি চলে আসে। আরে কি হয়েছে? জিজ্ঞেস করো না আর কি হয়েছে। আমি সব কথা মার্লিনকে বললাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা হয়েছিল, সমস্যার সমাধান তো তুমি করে দিয়েছো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি বাইরে থেকে খাবার অর্ডার করে নিচ্ছি, তোমাকে রাঁধতে হবে না। তুমি খুবই ভালো মার্লিন। প্লাম্বার কল ঠিক করে চলে গেল, আর আমরাও ডিনার করে নিলাম। আমি সব কিছু ভুলে গিয়ে ডিনার কমপ্লিট করার পর আমি ভালোভাবে শাওয়ার নিতে যাই। আমি যখনই আমার হাত বাড়িয়ে ড্রিঙ্কের এক সিপ নিতে যাই, তখনই ড্রিঙ্কসের মধ্যে ছাদ থেকে কিছু পড়লো। ওটা একটা ইঁদুর ছিল, যার গায়ে লোম ভর্তি। আমি চিল্লিয়ে ওঠে বাথটাব থেকে উঠে যাই, আর আমার হাতের গ্লাসটা সোজা বাথটাবেই পড়ে যায়। ইঁদুরটা মরা অবস্থায় ছিল, তাও আবার মাথা কাটা অবস্থায়। মার্লিন আমার গলা শুনে তাড়াতাড়ি বাথরুমে চলে আসলো। কি হয়েছে রোজি, তুমি চিল্লে উঠলে কেন? আমি মার্লিনকে সব কিছু বলতে লাগলাম আমি যখন বাথটাবে শাওয়ার নিচ্ছিলাম। মার্লিন বলে উঠল, ভয় পেও না রোজি, এটা একটা শুধু ইঁদুর, দেখো, তাও আবার মাথা কাটা। মার্লিন, আমি তোমাকে বলছি এই ঘরে কোনো না কোনো কিছু আছে। এটা শুধু একটা ইঁদুর রোজি, ভীতু হয়েও না।
আমি তোমাকে প্রমাণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। আমি মার্লিনকে ক্যামেরাটা দেখাই তাকে বিশ্বাস করানোর জন্য, কিন্তু মার্লিন আমাকে এই কথা বলে বুঝিয়ে দিল যে ওটা কোনো পার্টির লোক হবে। আমরা দুজন সব কথা শেষ করে শুয়ে পড়ি। তখন রাত 3টে বাজে। কেউ আমাকে গলা টিপে ধরেছিল। আমি চোখ খুললাম, দেখলাম এটা তো মার্লিন। ও এক হাতে আমাকে গলা টিপে ধরেছিল আর এক হাতে ছুরি ধরেছিল। মার্লিনের চোখ পুরো সাদা হয়ে গিয়েছিল, তার চোখে কোনো মনি ছিল না। তাকে দেখেই বোঝা যাচ্ছিল কোনো অশুভ আত্মা তাকে কন্ট্রোল করছিল। মার্লিন, ছাড়ো আমাকে, কি করছো? মার্লিন, ছাড়ো। আমি মার্লিনকে বারবার ডাকছিলাম যাতে আমাকে ছেড়ে দেয়, তার হুঁশটা ফিরে আসে। মার্লিন নিজেও অবাক ছিল তার হাতে ছুরি কেন আছে। কি কি করছিলে তুমি আমাকে? তুমি আমাকে মারার চেষ্টা করছিলে? না রোজি, না, আমাকে বিশ্বাস করো, আমি এমন কোনো কিছুই করতে চাইনি। আমি জানি মার্লিন এসব ইচ্ছা করে করিনি, কিন্তু আমি তাকে বোঝাতেই যাচ্ছিলাম। তখনই আমি খেয়াল করলাম কেমন একটা আওয়াজ আসছে গোমড়ানোর, আর এটা কোনো সন্দেহ ছিল না, এটা মার্লিনের দেহের ভিতর থেকেই আসছিল। আমি মার্লিনকে বারবার ডাকার চেষ্টা করলাম তাকে হুঁশ ফেরানোর জন্য। মার্লিন, মার্লিন, আমাকে দেখো মার্লিন, হুঁশে ফিরে এসো। আমি সোফা থেকে উঠে আস্তে আস্তে পিছনের দিকে সরে যাচ্ছিলাম। তখনই আমি খেয়াল করলাম মার্লিনের গার ভেতর থেকে একটা কালো ছায়া দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসছে। তাকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। চোখগুলো ছিল একদম উজ্জ্বল রঙের সাদা। আমি মার্লিনের দিকে তাকালাম, কিন্তু ও অজ্ঞান ছিল। আমি কিছু করার আগেই আত্মাটি আমার গায়ের এপিট-ওপিট হয়ে গেল। আমি অসহ্য যন্ত্রণায় ছটফট করছিলাম। আমার নাক দিয়ে রক্ত বার হলো। আমি নিজেকে কিছুটা সামলে মার্লিনের দিকে এগিয়ে যেতে লাগলাম তাকে জ্ঞান ফেরানোর জন্য। কিছুক্ষণ ডাকার পরে মার্লিন জেগে উঠল। আমরা দুজনা ওখানে আর 1 সেকেন্ড দেরি না করে বাড়ি থেকে বার হয়ে যাই অন্য জায়গায়। আমরা দুজন কাল ওখান থেকে বার হয়ে মার্লিনের বাবা মার বাড়ি যাই। আমরা সকালে ওই বাড়িতে ফিরে আসলাম আমাদের জিনিসপত্র নিয়ে যাবার জন্য, কিন্তু আমরা দুজনাই চমকে গেছিলাম এটা দেখে। আমাদের জিনিসপত্র সব কিছু ভাঙাচোরা অবস্থায় ছিল, একটা নিয়ে যাবার মতন অবস্থায় ছিল না। আমরা দুজনা বাধ্য হয়ে চলে আসলাম ওখান থেকে কোনো কিছু না নিয়ে। আমি মার্লিনের বাবা মার বাড়ি ফিরে এসে ব্যাংক ম্যানেজারের কাছে ফোন করতে লাগলাম, কারণ ওই বাড়িটা ব্যাংকের নিলামে আমাদের কাছে এসেছিল। ওরা আমাদের ওই বাড়ির সত্যি ঘটনাটা বলতে লাগলো। ওই বাড়িতে আমাদের থাকার আগে আরও দুজন দম্পতি ছিল, মিস্টার রয় আর মিসেস আফরিন। মিসেস আফরিন ছিলেন অনেক সন্দেহবাদী একজন মহিলা। ওই মহিলা মিস্টার রয়কে সবসময় সন্দেহ করত। মিস্টার রয় অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্কে জড়িত আছে কিনা তা নিয়ে। সেই সন্দেহের বশে মিসেস আফরিন মিস্টার রয়কে খুন করে দেয় আর নিজেও আত্মহত্যা করে নেয়। এই ছিল ওই বাড়ির আসল ঘটনা। মার্লিন ব্যাংক ম্যানেজারের ওপরে কেস করতে চাইছিল ভুল ইনফরমেশন দেওয়ার জন্য, কিন্তু আমি তাকে বারণ করে দেই। ব্যাংকের লোকেরা কোনো ঝামেলা না চাই, সেই জন্য ওই বাড়ি থেকে আরও একটি বড় বাড়ি আমাদেরকে দিয়ে দেয়। আমরা এখন নতুন বাড়িতে খুব ভালো আছি, কিন্তু যখনই আমি ঘুমাতে যাই পুরনো বাড়ির ওই ঘটনাটি আমার সামনে চলে আসে। কিন্তু এই কথাটা সত্যি ছিল, মিসেস আফরিন ওখানে কোনো খুশি দম্পতিকে থাকতে দেবে না। আমাদের পরে ওই বাড়িতে যদি কোনো নতুন দম্পতি আসে তাহলে মিসেস আফরিন তো ক্ষতি করবেই। হ্যালো গাইজ, আপনারা এত দূর চলে এসেছেন সেকালে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ।